হাই হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ নতুন একটা সেট নিয়ে এসেছি, মক টেস্টের সিরিজ। সেখান থেকেই কোশ্চেন করব। তো বলছে, ফার্স্ট কোশ্চেন আছে, নিম্নলিখিত কোন দর্শন শুধু প্রত্যক্ষ জ্ঞান বা পারসেপশন গ্রহণ করে? কে? না চারপাকরা কেবলমাত্র এটা স্বীকার করে। প্রত্যক্ষকে কারা কেবলমাত্র শুধু জ্ঞান হিসেবে স্বীকার করে, না চারপাকরা? এটা সবাই জানে। বলছে, অনেকান্তবাদ ও স্যাদবাদ কোন দর্শনের মূলনীতি? এটা হচ্ছে জৈন দর্শনে স্যাদবাদ এবং অনেকান্তবাদ হচ্ছে মূলনীতি। ক্ষণভঙ্গবাদ কোন দর্শনের সঙ্গে সম্পর্কিত? সেটা হচ্ছে বৌদ্ধ দর্শনের সঙ্গে। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, তত্ত্ব সমাস রচনাটি কোন দর্শনের মূল গ্রন্থ? এটি হচ্ছে সাংখ্য দর্শনের মূল গ্রন্থ। মহর্ষি কপিল হচ্ছে এই এই যে বইটি রচনা করেছেন, তত্ত্ব সমাস। এবং মহর্ষি কপিল সাংখ্যসূত্র বাদেও আরও একটি বই করেছেন, সেটা হচ্ছে সাংখ্য প্রবচন সূত্র, তত্ত্ব সমাস এবং হচ্ছে সাংখ্য সূত্র হচ্ছে, এই তিনটি বই লিখেছিলেন হচ্ছে মহর্ষি কপিল। নিম্নলিখিত কোন দর্শনে অভাব একটি পদার্থ হিসেবে স্বীকৃত হয়? কিসে? না ন্যায় বৈশেষিক দর্শনে। সমবায় ও সম্পর্ক বা সংযোগ, এইটা সংযোগও হবে। বলছে, সম্পর্কিত বিশ্লেষণ কোন দর্শনে বিশদভাবে পাওয়া যায়? সেটা হচ্ছে ন্যায় বৈশেষিক দর্শনে বিশদভাবে পাওয়া যায়। সাংখ্যমতে প্রকৃতি মূলত কিসের সংমিশ্রণ? 17তম তিনটি গুণের সমাবস্থা বা সংমিশ্রণ হচ্ছে কি? না হচ্ছে প্রকৃতি। বেদান্ত দর্শনে মায়া ধারণাটি কে বিশদভাবে আলোচনা করেন? শঙ্করাচার্য মায়া ব্যাখ্যা করেছিলেন কোথায়? না ব্রহ্মের আলোচনা করতে গিয়ে, যে আমরা জগৎকে আমরা যে সত্য বলে মনে করি, সেটা কার কারণে? না মায়ার কারণে। বলছে, শঙ্করাচার্যের রচিত ব্রহ্মসূত্র ভাষ্য কোন দার্শনিক মতের ব্যাখ্যা? এটি হচ্ছে অদ্বৈতবাদের ব্যাখ্যা, কারণ শঙ্করাচার্য হলেন অদ্বৈতবাদের প্রতিষ্ঠাতা। 10 নম্বর কোশ্চেন হচ্ছে, রামানুজের মতে জীব ও ব্রাহ্মণ দিয়েছে, এটা ব্রহ্মের সম্পর্ক, এটা ব্রহ্ম হবে। বলছে, জীব ও ব্রহ্মের সম্পর্ক কিরূপ? না শরীর ও অঙ্গির সম্পর্ক, বা শরীর এবং অঙ্গির সম্পর্ক। বলছে, নিম্নলিখিত কোনটি নীতিশাস্ত্রের প্রকৃত পরিচয়ক? প্রকৃতি যে মানে নীতিশাস্ত্রের প্রকৃতিটা কি ধরনের? বলছে, এটি প্রাকৃতিক বিজ্ঞানের শাখা। এটি হচ্ছে বস্তুগত সত্য অনুসন্ধান করে। এটি কর্মের নৈতিকতা বিচার করে। এটাই বলছে, কর্মের নৈতিকতা বিচার করে হচ্ছে নীতিশাস্ত্র। 12 নম্বর কোশ্চেন কি আছে? বলছে, নীতিশাস্ত্রে কর্ম মানে নৈতিক কর্ম বলতে কি বোঝায়? নৈতিক কর্ম বলতে বোঝায় প্রতিদিনের অভ্যাস, না নৈতিক মানদণ্ড বিচারযোগ্য কর্ম? বলছে, নৈতিক মানদণ্ড বিচারযোগ্য কর্ম, কারণ নৈতিক কর্ম তাকেই বলা হবে যে কর্ম আমরা ইচ্ছাকৃতভাবে করি এবং যে কর্মে নৈতিক ভালো মন্দ বিচার করা যায়, তা সেটা হচ্ছে নৈতিক কর্ম। নৈতিক সিদ্ধান্তের বস্তু, এটা ভালো করে বুঝবে। নৈতিক সিদ্ধান্তের বস্তু বলেছে, বিষয়বস্তু না। বস্তু বলতে কি বোঝে? এখানে কর্ম নিজেই হবে। কেন না বস্তুর কথাটা দ্বারা হচ্ছে বোঝানো হচ্ছে। বলছে, নৈতিক সিদ্ধান্ত যেটা আমরা করি, সেটা কিসের ওপর? যে বস্তুটা যার উপর আমরা নির্ভর করে বা যাকে আমরা বিচার করি, সে হচ্ছে কর্ম নিজেই। বলছে, কোনটি নৈতিক সিদ্ধান্তের জন্য অপরিহার্য সত্য? ধনসম্পত্তি না, ক্ষমতা ও প্রভাব না, জ্ঞান ও স্বাধীনতা। জ্ঞান দরকার এবং স্বাধীনতা দরকার পড়ে নৈতিক বিচারের জন্য। কোনো কিছু সিদ্ধান্তে পৌঁছানোর জন্য জ্ঞান এবং স্বাধীনভাবে তুমি যে সেটা নিতে পারছো, তারা সেটাই হচ্ছে দায়িত্বের মধ্যে পড়ে। বলছে, দণ্ডবিধির উদ্দেশ্য নয় কোনটি? দণ্ডবিধিটা সংশোধনাত্মক যে মতবাদ, শাস্তি সম্পর্কে যে মতবাদ সংশোধনাত্মক, সেটা হচ্ছে বা সংশোধন, সেই মতবাদই হচ্ছে
দণ্ডবিধিকে মানা হয় না। হেডোনিজম মূলত কী নিয়ে আলোচনা করে? হেডোনিজম সবসময়ের জন্য মানে আনন্দবাদ, সেটা কী নিয়ে সবসময়ের জন্য সুখ এবং আনন্দ নিয়ে আলোচনা করবে। সুখী পরম মঙ্গল, এটি কোন দর্শনে অন্তর্গত? এটি কোন দর্শনের অন্তর্গত? না হেডোনিজমের অন্তর্গত হচ্ছে। সুখই হচ্ছে কেবলমাত্র পরম মঙ্গল। সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক কল্যাণ, সর্বাধিক মানুষের সর্বাধিক কল্যাণ কে বলেছেন? এটা হচ্ছে বেন্থামও হবে, মিলও হবে। তো এখানে যেহেতু শুধু বেন্থাম দেওয়া আছে তাই শুধু বেন্থামে দাগ দিলাম। বলছে আনন্দের গুণগত পার্থক্য, আনন্দের গুণগত পার্থক্য রয়েছে, এই ধারণাটি কার? এই ধারণাটা হচ্ছে মিল। যদি বলতো পরিমাণগত পার্থক্য কার আছে তখন হয়তো বেন্থাম। আবার অনেক জায়গাতে আছে যে হচ্ছে আনন্দের যে গুণগত এবং পরিমাণগত দুটোকেই স্বীকার করে কে? মিল। কেন স্বীকার করে না? বেন্থাম যে হচ্ছে 4টি তত্ত্ব দিয়েছিল তার সঙ্গে আরও 3টি তত্ত্ব যোগ করে তিনি হচ্ছে পরিমাণ এবং হচ্ছে গুণের দিক থেকে দুটোকেই স্বীকার করেছেন। কোনো ব্যক্তিকে কেবলমাত্র উপায় হিসেবে নয়, সর্বদা উদ্দেশ্য হিসেবে বিবেচনা করতে হবে। নৈতিক সূত্রকার বলছে কোনো ব্যক্তিকে কেবলমাত্র উপায় হিসেবে নয়, সর্বদা উদ্দেশ্য হিসেবে বিবেচনা করতে হবে। এটা হচ্ছে কান্টের বক্তব্য। কারণ উপায় না করে সেটা হচ্ছে উদ্দেশ্য করা উচিত, উদ্দেশ্য করতে হবে। প্লেটোর ফ্রমস তত্ত্ব অনুসারে কোনটি সত্য? বলছে বস্তু জগতই একমাত্র বাস্তবতা, না জ্ঞান ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর ওপর নির্ভরশীল, না ধারণাগুলোই চরম বাস্তবতা, না ঈশ্বরই সকল জ্ঞানের উৎস। এটি সঠিক উত্তর কি হবে সেটা বলতে হবে। যে ফর্ম বলছে আকার, আকারে কোনটা সত্য হবে? বস্তু জগতই একমাত্র বাস্তবতা, না জ্ঞান ইন্দ্রিয়গ্রাহ্য, না জ্ঞান ইন্দ্রিয়গ্রাহ্য ফর্মস হবে না, সেটা ইন্দ্রিয় অতীত হবে। মানে যে হচ্ছে শাশ্বত, নিত্য, অপরিবর্তনীয় এবং অতীন্দ্রিয়, অতীন্দ্রিয় হবে। বলছে ধারণাগুলি চরম বাস্তবতা। বলছে ধারণাগুলোই চরম বাস্তব, এটাই হবে চরম বাস্তব, এটা বলছেন। প্লেটোর মতে সত্যিকারের জ্ঞান লাভ হয় কিভাবে? সত্যিকারের জ্ঞান লাভ হয় রূপ এবং বা ফর্মের চিন্তনের মাধ্যমে আমাদের সত্যিকারের জ্ঞান লাভ হয়। বলছে অ্যারিস্টটলের মানে 23 নম্বর কোশ্চেন হচ্ছে অ্যারিস্টটলের কারণ তত্ত্ব এর কত প্রকারের কারণের কথা বলেছেন? 4 প্রকারের কারণ বলেছেন। কি কি? উপাদান কারণ, আকার কারণ, নিমিত্ত কারণ এবং পরিণতি কারণ। নিচের কোনটি অ্যারিস্টটলের 4 প্রকার যে কারণ আছে তার মধ্যে কোনটা অন্তর্ভুক্ত নয় সেটা বলতে হবে। এটা নৈতিক কারণ। নৈতিক কারণটা কোথাও নেই, সেটা হচ্ছে নিমিত্ত কারণ, যে হচ্ছে তৈরি করে কোনো কিছু। কাজিটো আর্গুসাম কার উক্তি? এটা সবাই জানে, একদম ছোট বাচ্চা জানে শুধু। এটা হচ্ছে দেকার্তের উক্তি। কাজিটো আর্গুসামের অর্থ কি? বলছে আমি খাই অতএব আমি আছি, না আমি ভাবি অতএব আমি আছি, এটাই মানে আমি চিন্তা করি অতএব আমি আছি, এটাই হবে আর কি। আমি ভাবি অতএব আমি আছি। দেকার্ত তার কোন গ্রন্থে সন্দেহের পদ্ধতি মেথড অফ ডাউট আলোচনা করেছেন? মেডিটেশন অফ ফার্স্ট ফিলোসফি গ্রন্থে তিনি হচ্ছে সন্দেহের পদ্ধতিটা আলোচনা করেছেন। স্পিনোজার মতে বাস্তবতা এক এবং অবিভাজ্য। তিনি একে কি বলেন? না একে বলেছেন বস্তু বা সাবস্ট্যান্স বলেছেন। সাবস্ট্যান্স বলতে দ্রব্য বলছেন। দ্রব্য সম্পর্কে স্পিনোজা যে দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতির কথা বলেছেন, এবং দ্রব্য বলতে বলেছেন যে যা স্বনির্ভর এবং সবিদ্যুৎ তাই হলো দ্রব্য। এথিক্স ডেমোস্ট্রেটেড ইন জিওমেট্রিক্যাল অর্ডার, এটি কার? এই গ্রন্থটি কার লেখা? এই গ্রন্থটি হচ্ছে স্পিনোজার লেখা গ্রন্থ এটা। মোনাডোলজি গ্রন্থে মোনাড তত্ত্বকে প্রতিপাদন করেন কে? না লাইবনিজ করেন। তাহলে মোনাড তত্ত্বটা কোন বইতে লেখা না আছে? সেটা হচ্ছে মোনাডোলজি বইতে মোনাড তত্ত্ব নিয়ে আলোচনা করেন কে? না লাইবনিজ করেন। মনোবিজ্ঞানের কোন পদ্ধতিতে ব্যক্তি নিজের আভ্যন্তরীণ মানসিক অবস্থা পর্যবেক্ষণ করে? ইন্ট্রোস্পেকশন মানে অন্তর্দর্শন। এটা হচ্ছে বাহ্য বা পর্যবেক্ষণ পদ্ধতি। ওয়েবার এবং ফেকনারের কোন ক্ষেত্রে প্রযোজ্য? সংবেদনের ক্ষেত্রে, সংবেদনায় এটা প্রযোজ্য। গেস্টাল্ট থিওরি কোন মানসিক প্রক্রিয়ার ওপর গুরুত্ব দেয়?
পারসেপশন বা প্রত্যক্ষ বা উপলব্ধির ক্ষেত্রে প্রযোজ্য। বলছে মনোবিজ্ঞানে স্মৃতির কোনটি ভালো স্মৃতির একটি চিহ্ন? বলছে মনোবিজ্ঞানে স্মৃতির কোনটি ভালো স্মৃতির একটি চিহ্ন? বলছে দ্রুত ভুলে যাওয়া না, এটা বিস্মৃতি। বিকৃত মস্তিষ্ক না, দ্ব্যর্থবাদী ধারণা, এটাও না। তাহলে শক্তিশালী ও হচ্ছে সুগঠিত। বলছে শক্তিশালী ও সুগঠিত টুকরো, এটা হচ্ছে স্মৃতির কথা বলা হয়েছে। মনোযোগের স্প্যান বলতে কি বোঝায়? না, মনোযোগের বিস্তৃতি বা বিস্তার বা স্থায়িত্বের কথা বলা হয় এখানে। একটা কথা কি জানো তো, মানে আমরা তো করে ফেললাম পুরো 20টার মতো মক টেস্ট। তো মক টেস্টে 20টার মতো করার ফলে সমস্ত কোশ্চেনগুলো মনে হচ্ছে যেন ইজি, বা বারবার যেন একই কোশ্চেন রিপিট হচ্ছে বলে মনে হচ্ছে। যারা ধরো নতুন দেখছো তাদের ক্ষেত্রে এটা খুব মানে মনে হচ্ছে যে কঠিন বা কিছু একটা ব্যাপার, কিন্তু না, মানে যেহেতু তুমি প্র্যাকটিস করবে মক টেস্টের, এটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা দিক, যেটা হচ্ছে তুমি প্র্যাকটিস করতে করতে একটা সময় তোমার সমস্ত কিছু তোমার চোখের সামনে ভেসে আসবে। বলছে নিচের কোন শিখন তত্ত্বে ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতি গুরুত্ব পাওয়া যায়? বলছে প্যাভলভের শর্তাধীন প্রতিক্রিয়া তত্ত্ব। তাহলে এইটা যদি বলা হয় যে প্যাভলভের প্রতিক্রিয়া তত্ত্বটা কার, না সরি শর্তাধীন প্রতিক্রিয়া তত্ত্বকার, তখন বলতে হবে প্যাভলভ। এবার হচ্ছে আরেকটা বলি গেস্টাল তত্ত্ব। গেস্টাল তত্ত্বটা হচ্ছে তার মধ্যে 3জন আছে, কোহেলার, কাফকা, ওয়াথদাইমার বানানটা অনেক জায়গায় অনেক রকমের আছে, বাট ওয়াথদাইমার, এই 3জন হচ্ছে গেস্টালবাদী। আর আচরণ তত্ত্ব যে, তাহলে আচরণবাদীকে ওয়াটসন হচ্ছে আচরণবাদী, যিনি বলেছিলেন যে মনোবিদ্যায় সবসময় মানুষের আচরণ নিয়ে সমস্ত কিছু নিয়ে আলোচনা করে। ওই যে তাহলে একাকে পড়ে থাকলো না থর্নডাইক হলো শিখন তত্ত্ব। মানে অ্যাকচুয়ালি এই যে প্যাভলভ হোক গেস্টালবাদী হোক, এরা সবাই কিন্তু এই শিখন মানে সমস্ত কিছু যে কিভাবে আমরা শিখছি বা কীভাবে আমরা লার্নিং করছি সেইটার উপরে তত্ত্ব দিয়েছেন। তো সেইটার দিক থেকে থর্নডাইক হচ্ছেন যে ট্রায়াল বা প্রচেষ্টা এবং ভুল এবং প্রচেষ্টার যে পদ্ধতি তিনি দিয়েছেন, তিনি হচ্ছে থর্নডাইক। ও মনোবিজ্ঞানে অস্তিত্বকে কোন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যায়? মনোবিজ্ঞানের অস্তিত্বকে কোন দিক থেকে ব্যাখ্যা করা যায় সেটা বলতে হবে। বলো শারীরবৃত্তীয় ও মনস্তাত্ত্বিক, সামাজিক ও সাংস্কৃতিক, ঐতিহাসিক ও রাজনৈতিক, দার্শনিক ও নৈতিক। আচ্ছা, মনোবিজ্ঞানে কী নিয়ে আলোচনা করা হয় সবসময়? মন নিয়ে, শরীর নিয়ে, বা এই যে নিদ্রা নিয়ে, মানে ঘুম, স্মৃতি বিস্মৃতি নিয়ে আলোচনা করে। তাহলে সেগুলো সবই মানসিক তত্ত্ব যাচ্ছে। সামাজিক তো অবভিয়াসলি নয়, ঐতিহাসিকও নয়, আর দার্শনিক তত্ত্ব তো নয়। মনোবৈজ্ঞানিক ব্যাপারগুলো নিয়ে ঘটনা যে সব আলোচনা করে। তাহলে শরীরবৃত্তীয় এবং মনস্তাত্ত্বিক। অ্যাকচুয়ালি মনোবিদ্যার কোশ্চেন একটু এই ধরনের কোশ্চেন যদি আসে, একটু ডিপলি না, মানে মোটামুটি সিম্পলি সমস্ত কিছু বাস্তবতার সঙ্গে তুমি বজায় রেখে যদি একটু চিন্তা করে ভাবো, তাহলে অবশ্যই পরীক্ষার হলে যদি আনকমন কোনো কোশ্চেন আসে করতে পারবে। তো এটা একটু খেয়াল রেখো। বলছে ফ্রয়েডস থিওরি অফ ড্রিম কোন মনোবিজ্ঞানের শাখা? অবচেতন মনের যে তত্ত্ব, মানে স্বপ্ন তত্ত্ব, অবচেতন মনের যে তত্ত্ব, সেটাই আলোচনা করেছেন। থিওরি অফ ড্রিমে কে ফ্রয়েড করেছেন। ফার্স্ট দার্শনিক যিনি হচ্ছেন ফ্রয়েড, তিনি হচ্ছে স্বপ্নতত্ত্ব সম্পর্কে আলোচনা করেন, এবং মনসমীক্ষণ যে পরীক্ষা বা আবিষ্কার কে করেছেন সেটা হচ্ছে ফ্রয়েডই করেছেন। বলছে আইকিউ পরীক্ষার প্রথম কোন বিজ্ঞানী কর্তৃক প্রবর্তিত? প্রথমে কে এটা প্রবর্তন করেছে? বিএনএ সাইমন এই প্রথমই হচ্ছে আইকিউ কথাটা বলেছেন। যদি আইকিউর কথা বলা হয়, যে আইকিউ যে আমরা পরীক্ষা করি সেটা কী হয় না, প্রথম হচ্ছে মানসিক বয়স থাকে, নিচে হচ্ছে প্রকৃত বয়স, মানে যে বয়সটা তোমার একদম চলছে, আর হচ্ছে গুণ করে 100, মানে 100 দিয়ে ভাগ করলে তোমার প্রকৃত যে মানসিক বয়স সেটা জানা যায়। স্পেয়ারম্যানের কোন তত্ত্ব বুদ্ধিমত্তাকে একক কারণ থেকে ব্যাখ্যা করে? হচ্ছে টু ফ্যাক্টর থিওরিটা হচ্ছে স্পেয়ারম্যানের। নিচের কোনটি সামাজিক সংস্থার একটি উদাহরণ? সামাজিক সংস্থা
যখন বলবে সেটা হচ্ছে বিদ্যালয়। পরিবার তো নিজেদের ঘরে, সেটা হচ্ছে হবে না। মোরাস, মোরাস কথার অর্থ হচ্ছে লোকনীতি। লোকনীতিতে কি হয় না, নৈতিক ও মূল্যবোধ সম্পন্ন সামাজিক রীতিনীতি নিয়ে আলোচনা করে। সামাজিক রীতিনীতি নিয়ে আলোচনা করে কি মোরাস। ক্লাস কনসাসনেস, এই ধারণাটি প্রবর্তন করেছেন কে না কার্ল মার্কস। কার্ল মার্কস হচ্ছে সামাজিক পরিবর্তন বা শ্রেণী চেতনা, এটা হচ্ছে সামাজিক পরিবর্তন বা শ্রেণী চেতনা নিয়ে আলোচনা করেছেন, তিনি হচ্ছে কার্ল মার্কস। তারপরে কোশ্চেন হচ্ছে কি না গান্ধীজি থিওরি অফ ট্রাস্টিশিপ, থিওরি অফ ট্রাস্টিশিপ মূলত কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত, সেটা হচ্ছে অর্থনীতি ও সম্পত্তির সঙ্গে সম্পর্কিত হচ্ছে ট্রাস্টিশিপ। ট্রাস্টিশিপে হচ্ছে যে সম্পত্তি থাকে সেটা রক্ষণাবেক্ষণ করতে হবে এবং সকলের সঙ্গে ভালো যেন সম্বন্ধ থাকে, ব্যাপারটা হচ্ছে এটা বলা হয়। বলছে সর্বোদয় ধারণে আমি চেষ্টা করি মোটামুটি একদম সহজ কিছু একটা কথা দিয়ে ট্রাই করার, কিন্তু একদম বইয়ের ভাষা বলতে পারি না, বা বইয়ের ভাষা বলে তখন ধরো আমি যে টপিকটা লিখেছি তার উপর থেকে বলি, তো এটা অনেকের সমস্যা থাকতে পারে, বাট তোমরা তোমাদের মতন করে এটা বুঝে নিও। সর্বোদয়বাদ ধারণাটি কোন চিন্তাবিদ দ্বারা প্রচলিত হয়? বলছে সর্বোদয় ধারণাটি কোন চিন্তাবিদ দ্বারা, এটা হচ্ছে গান্ধীজি, মহাত্মা গান্ধী দ্বারা সর্বোদয় প্রথম হচ্ছে ব্যবহার করেন হচ্ছে গান্ধীজি। ডেমোক্রেসি এর কোন রূপে সাধারণ মানুষ সরাসরি অংশগ্রহণ করতে পারে? সাধারণ মানুষ সরাসরি অংশগ্রহণ করতে পারে প্রতিনিধিত্ব গণতন্ত্র বা প্রকৃত গণতন্ত্র বা হচ্ছে পরোক্ষ গণতন্ত্র, একই, এগুলো হচ্ছে। তো এটার কিন্তু কোন অপশানটা দেবে এটাই হচ্ছে ভাববার বিষয়, তোমরা অবশ্যই এটা একটু দেখে রেখো। বলছে ইউটোপিয়ান সোশ্যালিজম এবং সায়েন্টিফিক সোশ্যালিজম, মানে এটার মধ্যে পার্থক্যটা কি? একটা হচ্ছে কাল্পনিক, ইউটোপিয়ান তো কাল্পনিক, আর হচ্ছে সায়েন্টিফিক মানে সেটা বাস্তব। সহজ কথা একদম। বলছে নিচের কোনটি সামাজিক পরিবর্তনের একটি কারণ হিসেবে মার্ক্সবাদ চিহ্নিত করেছেন? সেটা হচ্ছে অর্থনৈতিক সংঘাতকে হচ্ছে সামাজিক পরিবর্তনের একটা কারণ হিসেবে চিহ্নিত করেছেন। রাজনৈতিক দর্শনে সায়েন্টিফিক থিওরি এবং ফিলোসফিক্যাল থিওরির মধ্যে পার্থক্য। সায়েন্টিফিক থিওরি মানে বৈজ্ঞানিক তত্ত্ব হচ্ছে পরীক্ষামূলক যুগে, এটা ঠিক। দার্শনিক তত্ত্ব এবং ভাবনামূলক, এটা ঠিক। বলছে যেটা ফিলোসফিক্যাল বা দার্শনিক যে চিন্তাধারা সেটা হচ্ছে সবসময় না তত্ত্ব এবং ভাবনার দ্বারা হয়, মানে আলোচনা করা হয়। গান্ধীজির কোন নীতি হিংসার অবজ্ঞা করে? অহিংসা হচ্ছে হিংসার অবজ্ঞা করে। নিচের কোনটি ক্যাটাগরিক্যাল প্রপোজিশনের গুণ নয়? ক্যাটাগরিক্যাল প্রপোজিশনের গুণ হচ্ছে সাবজেক্টিভ এবং বিষয়গত, এটা হবে না। কোয়ালিটি আর কোয়ান্টিটি আর হচ্ছে টার্মস, বলতে ডিস্ট্রিবিউশন অফ টার্ম, মানে পদের ব্যাপ্যতা আর হচ্ছে গুণ এবং পরিমাণ তিনটেই থাকে। কনভার্সন মানে হচ্ছে আবর্তন, কী ধরনের? এখানে হচ্ছে গুণের পরিবর্তন করে, ভুল, গুণের পরিবর্তন হয় না। প্রস্তাবটি প্রমাণ শক্তিশালী করে না, এটি কোনো প্রকার ইনফারেন্স নয়, এটাও নয়। তাহলে না, এটা হচ্ছে বিপরীত যে তত্ত্ব সেটা হচ্ছে প্রস্তাব করে বিপরীত কথা, মানে যখন বলছে সকল মানুষও মরণশীল, সেটা যখন আবর্তন করি তখন বলছে কোনো মানুষ হয় মরণশীল, মানে কিছু সংখ্যককে আবার বোঝাচ্ছে তখন। নিচের কোনটি স্কোয়ার অফ অপোজিশন মানে হচ্ছে বিরোধিতার সম্পর্কে যুক্ত নয়? সেটা হচ্ছে সি, আর বাকিগুলো আছে। বলে সলিলিজমে ফ্যালাসি বলতে কি বোঝায়? ফ্যালাসি কথার অর্থ হচ্ছে সঠিক গঠন, এটা নয়, যুক্তি ভুল বা ত্রুটি বা অবৈধ যুক্তি। বুলেন ইন্টারপ্রিটেশন অনুযায়ী ভেন ডায়াগ্রামে দুটি সেটের যদি পুরোপুরি আলাদা হয় তখন ইন্টারাকশন কত হবে? বলছে দুটো সম্পূর্ণ আলাদা হয় তাহলে কি হবে? তাহলে হবে খালি সেট হবে।
বলছে নিচের কোনটি ট্রুথ ফাংশনাল কগনিটিভ নয়, মানে কোনটা হচ্ছে মানে ডট, ইমপ্লাই, ট্রিপল বার, এগুলোর মধ্যে কোনটা নয়? কোয়ান্টিফিকেশন তো আলাদা। বলছে বলছে কোন ট্রুথ টেবল মেথড ব্যবহার করা হয় আর্গুমেন্টের বৈধতা বিচার করার জন্য? শর্ট ট্রুথ টেবল। আচ্ছা, এটার উত্তর সলিউশন মেথড না, এটা তো লঘুকরণে, সি তো লঘুকরণের জন্য অ্যাপ্লাই করা হয়, তো এটা শর্ট আর ট্রুথ টেবল টেকনিক ট্রুথ টেবল টেকনিক। আচ্ছা, মিলের হচ্ছে যে অন্যয় পদ্ধতি আছে, মেথড অফ আর্গুমেন্ট মিলের অন্যয় পদ্ধতি অনুসারে কি হয়, একাধিক কারণ অনুমান করা হয়, কেবলমাত্র পার্থক্য বিশ্লেষণ করা হয় বা সাধারণ অনুষঙ্গ নির্ণয় করা হয়। তো এটা হবে কি না, সাধারণ অনুষঙ্গ নির্ণয় করা হয়, মানে মিল দেখা হয়। অ্যাকচুয়ালি সোজা কথায় মিল, অনুষঙ্গ কথাটা থাকার জন্য আমি এটা দিলাম, এবং যে জায়গায় অন্যয় পদ্ধতি সেখানে অন্যয় বা মিল থাকাটাই হচ্ছে জরুরি। বলছে ভেন ডায়াগ্রামের সাহায্যে সাধারণত পরীক্ষিত বা প্রকৃত কী হয়, সিদ্ধান্তের সত্যতা পরীক্ষা করা হয়। প্রমাণ ও উপপাদ্যের মধ্যে পার্থক্য কী? প্রমাণ হচ্ছে কোনো দাবি যৌক্তিক প্রমাণ, এটাই হবে, এবং উপপাদ্য হচ্ছে প্রমাণিত একটি বিবৃতি। আচ্ছা, এই পর্যন্ত মোটামুটি 7টা কোশ্চেন বললাম। আর একদিন হচ্ছে মিলের যে 5টা পদ্ধতি আছে, 5টা পদ্ধতি অন্যয় ব্যতিরেকী, এবং অন্যয় একটা পদ্ধতি, ব্যতিরেকী একটা পদ্ধতি, অন্যয় ব্যতিরেকী একটা সহপরিবর্তন এবং পরিশেষটা অতটাও আসে না, কিন্তু এই যে 4টা বললাম, এই 4টার হচ্ছে মানে সাংকেতিক আকার, যেটা সাংকেতিক আকার হয়, সেই আকারটা কিন্তু পরীক্ষাতে বলতে পারে যে এটা কোন ধরনের পদ্ধতি। তো সেই আকারটা নিয়ে একদিন আমি তোমাদের শর্টস ভিডিও বানিয়ে দেব।